নমস্কার। আজকে আমরা জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে একত্রিত হয়েছি। গতকাল 11ই আগস্ট ক্ষুদিরামের শহীদ দিবস। আমরা আজকে শহীদ দিবস পালন করার জন্য বিদ্যালয়ের পক্ষে সবাই একত্রিত হয়েছি জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে। প্রথমেই মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুকুমার হালদার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বীর শহীদ ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করব। বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি মাননীয় সুকুমার হালদার মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাননীয় তন্ময় দেবনাথ মহাশয়কে প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ করছি। বিদ্যালয়ের পরিচালক সমিতির অন্যতম সদস্য মাননীয় বাসুদেব নস্কর মহাশয়কে বীর বিপ্লবী প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ জানাচ্ছি। প্রবীণতম সদস্য মাননীয় মধুসূদন রায় মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ রাখছি। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মিফতাহুল আলম মহাশয়কে বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ করছি। বিদ্যালয়ের মাননীয় শিক্ষক দীনেশ জানা মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় পূর্ণেন্দু জাতুয়া মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ জানাচ্ছি। পরিচালক সমিতির সদস্য মাননীয় পূর্ণেন্দু জাতুয়া মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ জানাচ্ছি।
সমিতির সদস্য মাননীয় প্রভাস হালদার মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অন্যতম সদস্য মানস হালদার মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ রাখছি। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সোমনাথ মন্ডল মহাশয়কে বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদানের অনুরোধ জানাচ্ছি। অনুরোধ রাখছি বীর বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। অপর একজন কর্মী আমাদের খুব কাছের অজয়কে অনুরোধ রাখছি বীর বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান পর্ব অর্থাৎ প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করে আসছি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মৈত্রী বৈদ্য মহাশয়। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো, হলো অভিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা মোদের করিস দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। দশ মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। মাননীয় মৈত্রী বৈদ্য মহাশয়কে ধন্যবাদ। এখন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুকুমার হালদার মহাশয়কে আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ 12ই আগস্ট, যদিও ক্ষুদিরাম বসুর শহীদ দিবস 11ই আগস্ট, সেই হিসেবে কালকে ছুটি থাকার জন্য আজকের ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য থেকে আরম্ভ করে মাইকম্যান এবং যে ভিডিও ক্যামেরা করছে সমস্ত সকলের উপস্থিতি আমি দু চার কথা বলছি। আজ থেকে আমাদের 74 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার জন্য যারা রক্ত ঝরিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছিল তার মধ্যে ক্ষুদিরাম বসু ছিলেন একজন অন্যতম। ক্ষুদিরাম বসু শুধু ক্ষুদিরাম বসু নয়, প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, সকলেই তারা দেশের জন্যে রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করে গেছে। নেতাজি থেকে সকলে কিন্তু তারা আজ আমাদের মধ্যে নেই। সুতরাং ক্ষুদিরাম বসু যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে, এই জন্যে আমরা তার কথা চিরকালই মনে রাখব। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকব এবং আমাদের পরের প্রজন্ম তারা এদের এই শহীদদের কথা চিরকালই মনে রাখবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাননীয় তনুময় দেবনাথ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজনদের যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলি, 11ই আগস্ট 1908 শহীদ হয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তিনি জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুরের হাবিবপুর গ্রামে। খুব অল্প বয়সে পিতামাতাকে হারিয়ে দিদির কাছে মানুষ হয়েছিলেন। ছোটবেলায় পড়াশোনা করেছিলেন তমলুকের হ্যামিল্টন স্কুলে এবং পরবর্তীকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। ছোটবেলায় পড়াশোনার প্রতি তার অতটা মনোযোগ ছিল না। দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা ছিল তার মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল করার জন্য তিনি বিপ্লবী বারিন ঘোষের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হলেন এবং 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করে ক্ষুদিরাম একবার লিফলেট বিলি করছিলেন। তো এক পুলিশ তাকে ধরতে এলে ক্ষুদিরাম বসু তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলেন। এই ছিল ক্ষুদিরাম বসু। পরবর্তীকালে অত্যাচারী কিংসফোর্ডকে মারার দায়িত্ব পড়েছিল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির ওপর। তো তারা উপস্থিত হয়েছিল মুজফ্ফরপুর। সেখানে কিংসফোর্ডের গাড়ি ইউরোপিয়ান ক্লাবের বাইরে বেরিয়ে আসতে ক্ষুদিরাম বসু বোমা ছুঁড়েছিল, কিন্তু সেই বোমার আঘাতে কিংসফোর্ডের গাড়ি নষ্ট হয়ে গেলেও বেঁচে গেছিলেন কিংসফোর্ড। সেখান থেকে পালিয়ে ক্ষুদিরাম বসু চলে এলেন মুজফ্ফরপুর থেকে বহু দূরে এক অখ্যাত স্টেশন ওয়াইনি। এবং প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়লেও তিনি নিজের বন্দুকের গুলি মাথাতে নিয়ে শহীদ হয়েছিলেন এবং ক্ষুদিরাম বসু ওই ওয়াইনি স্টেশনে দুজন পুলিশ তাকে ধরেছিল। শুরু হলো বিচার পর্ব। বিচার পর্বে ক্ষুদিরাম বসুর ফাঁসির আদেশ দিয়েছিলেন বিচারক। তো সেই ফাঁসির আদেশ শুনে ক্ষুদিরাম বসু মৃদু হেসেছিলেন এবং বিচারক তাকে অন্তিম ইচ্ছা জিজ্ঞাসা করাতে ক্ষুদিরাম বসু বলেছিলেন যে আপনি যদি কিছুটা আমাকে সময় দেন তাহলে আমি আপনাকে বোম তৈরি শিখিয়ে দিতে পারি। বিচারক অবাক হয়ে দেখেছিল এই ছোট্ট একটা বালক মৃত্যু দোরগোড়ায় জেনেও জীবন সম্পর্কে তার কতটা অনীহা এবং স্বাধীনতা আন্দোলনের জন্য দেশমাতৃকার
গ্লানি মোছার জন্য, তিনি যে প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট তৎপর। তিনি ইংরেজদের কাছে প্রাণ ভিক্ষা চাননি। 11ই আগস্ট 1908 সাল ফাঁসি হলো ক্ষুদিরাম বসুর। সেই সঙ্গে তিনি ফাঁসির মঞ্চে গেয়ে গেলেন জীবনের জয়গান। নমস্কার। ধন্যবাদ বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাননীয় তনুময় দেবনাথ মহাশয়কে। এবার এই শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে আমাদেরকে সমৃদ্ধ করতে আসছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় দীনেশ জানা মহাশয়। প্রধান শিক্ষক মহাশয়, পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য গুরুজনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, আজকের আমরা উপস্থিত হয়েছি জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরামের আত্মহতি দিবসকে পালন করার জন্য। ক্ষুদিরাম বসুর তার যে আত্মত্যাগ ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু আমাদের প্রশ্ন, কেন এই দিনটাকে আমরা উদযাপন করব? জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং মাননীয় প্রধান শিক্ষকের উদ্যোগে আমরা প্রতি বছরই এই দিনটাকে পালন করি এবং যথাযোগ্য সম্মানের সঙ্গে। ক্ষুদিরাম বসুকে চিনতে গেলে, জানতে গেলে আমাদের কিছু ইতিহাসের পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠাগুলো পড়তে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়দের উচিত বলে মনে করি এই সব মহান বিপ্লবীদের জীবন কাহিনীকে পড়া। কী লাভ হবে? অনুপ্রেরণা, আত্মত্যাগ, দেশকে সম্মান জানানো। কারণ একটা শিশু ছেলে কখন তার নিজের জীবনকে আহুতি দিতে পারে? আমরা সবাই ভয়ে ভীত, সন্ত্রস্ত, কিন্তু দেশের জন্য বলিদান একটা শিশু লড়াইয়ের জন্য এগিয়ে গেছে। সে জানবে মৃত্যু, সে জানে সামনে মৃত্যু আমার অনিবার্য, কিন্তু একটাই লক্ষ্য ছিল যে কোনো প্রকারে হোক আমার দেশকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা ভারতবাসী, এই গর্বে আমরা চিরজীবন মাথা উঁচু করে দাঁড়াবো। এই ছিল ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোসের আত্মহুতি শুধু ইতিহাসের পৃষ্ঠায় লেখা নেই, প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে আজও বিরাজমান। তার যে লড়াই, তার যে সংগ্রাম প্রত্যেকটা ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবে। আমরা প্রতিদিন পাঠ্য বিষয় হিসেবে যত বই পড়ি না কেন, এই বিপ্লবীদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমাদের চলার পথ হবে সুন্দর, সুষম এবং দেশের প্রতি ভক্তি অনেকটা বেড়ে যাবে। ভারতবাসী হিসেবে নিজেকে গর্ব লাগে যে আজ থেকে বহু বছর আগে এই রকম একটা বিপ্লবী যে তার আত্মহুতির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে গেছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মাথা উঁচু করে বেঁচে থাকা, আর বাঁচতে গেলে তাদের পথকে স্মরণ করতে হবে যারা নিজের জীবন বলিদান দিয়ে আজকে আমরা স্বাধীন ভারতবাসী হিসেবে পরিচয় দিতে পারছি। তাই আসুন সবাই মিলে একটাই শপথ করি, এই সব বিপ্লবীদের স্মরণ করে আমরা ভারতবাসী হিসেবে ভারতবর্ষের মর্যাদাকে ফিরিয়ে আনব, ভারতবর্ষের মর্যাদাকে উচ্চ শিখরে পৌঁছে দেব বিশ্বের কাছে। নমস্কার। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় দীনেশ জানা মহাশয়কে ধন্যবাদ। তার বক্তব্যে আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম। এবার বীর বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় কলিমুল্লাহ হালদার মহাশয়। নিবেদন করবেন বিদ্যালয়ের অন্যতম কর্মী মাননীয় সুভাষ দা। বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের অন্যতম কর্মী, আমাদের সকলের প্রিয়
বাকায়দা। প্রবীর প্রামাণিক মাল্যদান করছেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মৈত্রী বৈদ্য মহাশয়া। বেশি হবে। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাদ রে সাদ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন। পুত্র ভিন্ন মাতৃদৈন কে করে মোচন। উঠো জাগো সবে বলো মাগো, তব পদে শোভিনু পরাণ। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। একতন্ত্রে কর তপ, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। একতন্ত্রে কর তপ, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। দেশ দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান। দেশ দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান। নব ভাবে নব উৎসাহে মাতো, উঠাও রে নবতর দান। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোকগঞ্জন না করি দৃক্পাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করো দান। লোকরঞ্জন লোকগঞ্জন না করি দৃক্পাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করো দান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। এক পথে এক সাথে চলো, উড়াইয়া একতা নিশান। সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান, মাতৃভূমি করে আহ্বান। খুব সুন্দর একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করলেন বিদ্যালয়ের মাননীয়া শিক্ষিকা মৈত্রী বৈদ্য মহাশয়া। এখন এই শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে
তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুকুমার হালদার মহাশয়, মঞ্চের সমাগত বিদ্যালয় পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা এবং আমাদের বিদ্যালয়ের সকল সাথী এবং এই মঞ্চে যারা অনুষ্ঠানটিকে সম্পাদনার কাজে, কারিগরি বা টেকনিক্যাল কাজে যুক্ত আছে, সবাইকে আমার অন্তরে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের এই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে কয়েকটি কথা আমি বলবো। আজ 12ই আগস্ট 2020, যদিও শহীদ ক্ষুদিরাম বোসের শহীদ দিবস আমরা পালন করি 11ই আগস্ট, কিন্তু গতকাল জন্মাষ্টমীর ছুটি থাকায় আজ আমরা এই শহীদ দিবস বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত ছোট্ট আঙ্গিকে আমরা পরিবেশন করছি। শহীদ অমর শহীদ ক্ষুদিরাম বসুর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমরা এখানে আজ সমবেত হয়েছি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি। সত্যি সত্যি এই মৃত্যুঞ্জয়ী বীর শহীদ ক্ষুদিরাম বসুর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রথমেই আমার মনে পড়ে সেই অদ্ভুত মরণজয়ী সেই গান, যে গানটি তিনি গেয়েছিলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ফাঁসির মঞ্চে যারা জীবনের জয় গান গেয়ে যান, সেই মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনি তোলা অমর শহীদ ক্ষুদিরাম বসু শুধু ভারত মাতার বীর সন্তান নন, তিনি সারা বিশ্বের বিপ্লবী সত্তার প্রতিধ্বনি, বিপ্লবী সত্তার এক জীবন্ত বাংময় অনুরণন। শহীদ ক্ষুদিরাম বসুর জীবন অত্যন্ত দারিদ্র্যের মধ্যে কেটেছিল, কিন্তু সেই দারিদ্র ক্লিষ্ট জীবনে তিনি কখনোই নীতিবোধ এবং আদর্শবোধকে তিনি বিসর্জন দেননি, বরং দেশমাতৃকা শৃঙ্খল মোচনে তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন। তিনি ফাঁসি কাঠে নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য তিনি আত্মবলিদান দিয়েছিলেন। সেই বীর শহীদদের আমরা একটা কথায় বলি সবসময়, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আজ শহীদ ক্ষুদিরাম বসুর এই শহীদ দিবসে দাঁড়িয়ে আমাদের বারবার কেমন যেন মনে হয়, সত্যই কি আমরা সেই শহীদ দিবসের যে তাৎপর্য, যে কারণে এই অমর বীর বিপ্লবীরা তাদের জীবনকে বাজি রেখে তারা আত্মনিবেদনের মধ্যে দিয়ে নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন, সেই শহীদের দিবসের মঞ্চে দাঁড়িয়ে এই প্রশ্নটাই আমাদের মনে আসে নাকি, যে 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 কারণে বিভিন্ন সময়ে শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বের বিভিন্ন কোণে কোণে যে কারণে অমর বীরেরা, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, স্বাধীন চেতনা নিয়ে, বৈপ্লবিক চেতনা নিয়ে তাদের জীবন দান করেছিলেন, তাদের চেতনার প্রতি কতটা সম্মান আমরা আজ দেখাতে পারছি, এ প্রশ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আমরা একথা কি আমরা একবারও বলবো না? অবাক লাগে আমাদের যখন আমাদের স্বাধীনতার ইতিহাসে আমরা যদি যাই। জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা জানি। তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুর শাসক জেনারেল ডায়ার তিনি জালিয়ানওয়ালাবাগের অসহায় নিরস্ত্র মানুষের উপরে গুলি বর্ষণ করেছিলেন। অসংখ্য নিরস্ত্র মানুষ মৃত্যুর কোলে নত হয়ে গেছিল। তারা শহীদ
তারা যদি এখন সেই অলক্ষ্য থেকে তারা দেখে কোন শূন্য হতে এলো কার বারতা। আমি রবীন্দ্রনাথ যে বার্তা দিয়েছিলেন সে বার্তার মধ্যে না গিয়েও বলি, সত্যি সেই শহীদরা কি বার্তা দিয়েছিলেন, যে যদি তারা উপরে দেখেন আমাদের দেশেই যদি কখনো এরকম হয়, লজ্জা কি তুমি পাবো না হে বন্ধু? মানুষ কখনো হয় না দানব, দানব যদি সে মানুষ হয়, লজ্জা কি তুমি পাবে না হে বন্ধু? আমার প্রশ্ন সেখানেই। যদি আমরা দেখি কখনো, আমি জেনারেল ডায়ারের কথা বলছি না, যদি দেখি জেনারেল ডায়ারের প্রতিভূ যাদের গুলিতে এরকমভাবেই ঝাঁঝরা হয়ে প্রাণ দিতে হয়েছিল, অনেক মানুষকে বিভিন্ন কারণে শহীদ হতে হয়েছিল বিভিন্ন জায়গায়, আমাদের দেশে বিদেশে অনেক জায়গায়, আমি কোনো বিচ্ছিন্ন ঘটনার কথা বলছি না। যদি তারা দেখে জেনারেল ডায়ারের প্রতিভূদের গলায় মাল্যদান করা হচ্ছে বিভিন্নভাবে, ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্সের গল্পের নেপথ্যে, ডেলিকেট ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্সের গল্পের নেপথ্যে, লজ্জা কি তুমি পাবে না হে বন্ধু? বারবার বলছি, শহীদ দিবসে দাঁড়িয়ে আমরা যখন এই চূড়ান্ত একটা অদ্ভুত আঁধারের মুখে দাঁড়িয়ে আছি, আমাদের ভারত ভূমিতে তথা বিশ্বভূমিতে এক তীব্র আঁধার নেমে এসেছে। যদি আমরা আকাশে নীল আকাশের দিকে তাকিয়ে দেখি, তখন আমাদের অদ্ভুতভাবে সেই গানটা কিন্তু মনে পড়ে, আকাশের নিচে এই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি ছোট ছোট মানুষের ছোট ছোট ব্যথা, কে রাখে খবরটা? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না আকাশে বাতাসে বাজে? তুমি দেখেছো কি? সত্যি আমরা কি দেখতে পাচ্ছি না? আমাদের এই যখন লকডাউন পরবর্তীকালে 25শে মার্চ করোনা সন্ত্রস্ত ভারতে যখন লকডাউন ঘোষণা হলো, তারপরের 1 মাস ধরে চারিদিকে শুধু পরিযায়ী মানুষের অদ্ভুতভাবে জীবনকে বাজি রেখে শত শত মাইল, কখনো বা 1000 মাইলের উপরে তারা হাঁটছে হাঁটছে হাঁটছে। মাথায় তাদের বোঝা, তারা শ্রমিক, মাথায় তাদের বোঝা, কোলে নগ্ন শিশু, পোশাক নেই তাদের, তারা হাঁটছে হাঁটছে হাঁটছে। যেতে যেতে একলা পথে নিভেছে তাদের বাতি। অদ্ভুতভাবে আমরা দেখি পুঁজিবাদী শোষণ জর্জরিত এই ভারতবর্ষের বুকে তাদের জন্যে সহানুভূতি নিয়ে রাষ্ট্রনায়করা এগিয়ে আসেনি। অনেক পরে প্রবল সমালোচনার মুখে তাদের ঘুম ভেঙেছে, তাও রাষ্ট্রীয় প্যাকেজ ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে অধিকাংশ ক্ষেত্রে। অবাক হয়ে যায়, স্বাধীনতার এত বছর পরেই একটা রাষ্ট্রের মানবিক পরীক্ষা হয়। অসংখ্য গরিব মানুষের, যাদের হাতে পয়সা থাকে না, ব্যাংক ব্যালেন্স থাকে না, ক্রান্তিকালে তাদের পাশেই রাষ্ট্রে থাকার কথা সবচেয়ে নির্ণায়ক ভূমিকা নিয়ে। আমরা যদি রাষ্ট্রের তত্ত্ব কথাতেও যাই, একই কথা আসে। রাষ্ট্র ক্রান্তিকালে গরিব মেহনতি মানুষের কাছে খাদ্য, বস্ত্র, অন্যের সংস্থান পৌঁছে দেওয়া রাষ্ট্রের নৈতিক কর্তব্য। তা না করে আমরা মন্দির, মসজিদ, গির্জা রাজনীতিতে ব্যস্ত। অদ্ভুত আঁধার এক এসেছে নেমে। মানুষই যদি না থাকে তাহলে কি হবে এসবের? আমাদের আবেগকে আমি গুরুত্ব দিই, আবেগ নিশ্চিতভাবে প্রত্যেক ধর্মীয় মানুষের অনুভূতিকে আমি গুরুত্ব দিই, এবং আমরা সবাই আবেগ আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ যদি মারা যায়, লাখো লাখো মানুষ না খেতে পেয়ে, তাহলে কি হবে এই সমস্ত অদ্ভুত রকমের আধ্যাত্মিক আবেগ? আমি জানি না এই আবেগের, এই ধর্মীয় ফ্যানাটিসিজমের মধ্যে, রিলিজিয়াস ফ্যানাটিসিজমের মধ্যে কতটা স্পিরিচুয়াল ইম্পালস রয়েছে, আধ্যাত্মিক আবেগ রয়েছে, আমার জানা নেই। সেটা সময়ই বলবে। কারণ আমার মনে হয় মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের জাতির জনক, তিনিও যদি বেঁচে থাকতেন, তিনি হয়তো সবার আগে তিনি ঝাঁপিয়ে পড়তেন এই অসংখ্য মানুষের মুখে খাবার, ওষুধ, বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য, অর্থ দেওয়ার কাজে। এইভাবে মাইলের পর মাইল, হাজার হাজার মাইল তাদের সম্পূর্ণ চূড়ান্তভাবে একটা অনিশ্চয়তার পথে ঠেলে দিতেন না। এটা আমি দাবি দিয়ে বলতে পারি। অন্তত জাতির জনক তখন
ভূমি পূজায় নিশ্চিতভাবেই ব্যস্ত থাকতেন না। ক্রান্তিকালে বিপন্ন মানুষের পাশে সার্বিকভাবে দাঁড়ানোই আমাদের যথার্থ আমাদের আত্মিক প্রয়োজন, আমাদের আধ্যাত্মিকর ইতিহাসের, ভারতবর্ষের আধ্যাত্মিকতার ইতিহাস রাষ্ট্রনায়কদের কাছে এই দাবি এবং এই আশা করেছিল অনিবার্য হয়ে। আমরা ব্যথিত হয়েছি, চূড়ান্ত আশাহত হয়েছি আমরা। তাই তো সেই রবীন্দ্রনাথেরই কবিতা নিয়ে বলি, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, তুমি হলেও ছোট নৌকো খাটো কারো চেয়ে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আবেশ ঠেলেছ, তোমার আপনাদি জেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। সত্যি সত্যি শহীদ ক্ষুদিরাম বোসের এই শহীদ দিবসে দাঁড়িয়ে অসংখ্য বিপ্লবী চেতনা সম্পন্ন মানুষের মধ্যে, অসংখ্য শ্রমিক কৃষক মেহনতি মানুষের মধ্যে আমাদের প্রদেশ দেশ ও জাতির গণ্ডি পেরিয়ে সমগ্র পৃথিবীতে মুক্তিকামী শ্রমিক কৃষক ভুখা মানুষের সমবেত প্রতিবাদ, বিপ্লব আনো, এক নূতন পৃথিবী গড়ু, এই আমাদের কামনা। বিপ্লব ও কথার অর্থ কি? বিপ্লব, শহীদ ক্ষুদিরাম মহান বিপ্লবী ছিলেন। বিপ্লব কথার অর্থ হলো হঠাৎ কোনো সমাজ ব্যবস্থা অতি দ্রুত এবং আমূল ও আকস্মিক পরিবর্তনের নাম বিপ্লব, এবং সেটা পজিটিভ ডিরেকশনে, ধনাত্মক দিকে। সেই বিপ্লব আনে চেতনা আনে জ্ঞান আনে আমাদের প্রগতির বার্তা। সেই অসংখ্য ক্ষুদিরাম আজকে আবার জন্ম নিক, নূতন বিপ্লবী ক্ষুদিরাম জন্ম নিক ভারত মাতা তথা সমগ্র বিশ্ব মাতার কোলে। তাদের ডালপালা মেরে তারা ছোট ছোট চারা গাছ হয়ে যখন তারা মহিরু হবে, তাদের ডালপালায় এই ক্লেদাক্ত পৃথিবীতে অক্সিজেন নেমে আসুন। কারণ আমরা দেখেছি আমাজনে আগুন যখন জ্বলেছিল, অদ্ভুতভাবে বিশ্ব শক্তির সবচাইতে যারা নির্ণায়ক শক্তি আমেরিকা, রাশিয়া, চীন তথা পশ্চিমী দুনিয়া সাহায্যের হাত বাড়ায়নি। সুতরাং জোনাকির মতো জ্বলতে থাকা অসংখ্য মেহনতি কৃষক, শ্রমিক, ভুকা মানুষ, তৃতীয় বিশ্বের মেহনতি মানুষ সবাই একজোট হয়ে আমরা এই শহীদ দিবসের মঞ্চ থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ায় প্রয়াসী হই। তবেই তো অমর শহীদ ক্ষুদিরামের আত্মার প্রতি যথার্থ শ্রদ্ধার হবে। শুধু তাই নয়, আমরা অবাকভাবে দেখি আমাদের এই যে চারিদিকে, যদি আমরা ভিয়েতনামের বিপ্লব দেখি, রাশিয়া রুশ বিপ্লব দেখি, আমরা যদি স্পেনের বিপ্লব দেখি, আমরা যদি ফরাসি বিপ্লব দেখি, সমস্ত জায়গায় চাইনিজ রেভলিউশন দেখি, সর্বত্র ভিয়েতনামি রেভলিউশন দেখি, সর্বত্র শোষিত মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে যখন পড়ে, তখন সমস্তভাবে আমরা দেখি সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী শক্তির পরাজয় বা মৃত্যু ঘণ্টা নিশ্চিত হয়ে যায়। সেই বার্তায় শহীদ ক্ষুদিরাম বসু দিয়ে গেছিলেন আমাদের। ফাঁসির মঞ্চে তিনি জীবনের জয়গান গেয়েছিলেন। তাই এই শহীদ দিবসে তার মৃত্যু দিনের স্মারক নয়, বরং নবজীবনের অঙ্গীকার আমাদের সামনে। মৃত্যু, কোনো জীবন ও মৃত্যু আমাদের জীবনে একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং মৃত্যুর মাঝে ধ্বনিত হোক অসীম জীবনের জয়গান, যে জীবন সুন্দর থেকে সুন্দরতর আলো নিয়ে রামধনু হয়ে ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে, চেতনার রং হয়ে, মানবতার রং হয়ে, কবিতায় গানে সমস্ত সবুজ পৃথিবীর সবুজ গাছের ডালপালায়, পাখির কুজনে, ছন্দে ছন্দে, লাবণ্যে একই লাবণ্য পূর্ণ প্রাণে এসো হে শহীদ ক্ষুদিরাম, সূর্য ছড়াও, সূর্য জাগো, আলো ছড়াও, মেঘেরও ফাঁকে দিও না উঠে। হে শহীদ ক্ষুদিরাম, তোমার সূর্যের তীব্র রূপ আলো ছড়াক সারা পৃথিবীতে, মেঘের ফাঁকে উঁকি দিও না। তুমি সুন্দর থেকে সুন্দরতর চেতনা নিয়ে সারা পৃথিবীকে দাও সেই বার্তা, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। কারণ আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি শহীদের রক্ত বিভিন্নভাবে ব্যর্থ করে দেওয়ার অদ্ভুত একটা বাহানা খুঁজছে সমস্ত জায়গায়, সমস্ত শাসক দল চারিদিকে, সারা পৃথিবী জুড়ে, রাজ্য দেশ তথা সারা পৃথিবী জুড়ে এই অদ্ভুত এক নীতির দেউলিয়াপনা আমরা লক্ষ্য করছি সর্বত্র।
আমরা আরও লক্ষ্য করি, অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি। মিহির সেন, আমি ছোট্ট একটা কথা বলি। মিহির সেন আমাদের প্রথম ভারতীয় হিসাবে 1958 সালের 27 সেপ্টেম্বর 14 ঘন্টা 45 মিনিট অতিক্রম করে সপ্তমবারের চেষ্টায় প্রথম ভারতীয় হিসাবে তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এক গর্ব। তার বহু ছবি আমি সেদিনও পেপারে দেখছিলাম, বহু ছবি তার রয়েছে। ভারত মায়ের, বাংলা মায়ের চরম অত্যন্ত উন্নত চেতনার কৃতি সন্তান মিহির সেন। ইংলিশ চ্যানেল প্রথম ভারতীয় হিসাবে তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। কিন্তু সেই মিহির সেন অদ্ভুতভাবে রাষ্ট্রীয় ও তৎকালীন প্রাদেশিক রাজনীতির শিকার হয়ে তাকে মারা যেতে হয়েছিল। ন্যূনতম সহানুভূতি তিনি পাননি তৎকালীন প্রাদেশিক সরকারের কাছ থেকে। এবং তিনি যখন পণ্ডিত জওহরলাল নেহরুকে এবং পরবর্তীকালে আমাদের প্রাইম মিনিস্টার শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও তিনি অনুরোধ করেছিলেন সহযোগিতার জন্য, বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের তরফ থেকে সাহায্য তিনি পেয়েছিলেন, কিন্তু সেটি অকিঞ্চিত, মানে ততটা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এবং পরবর্তীকালে 1977 পরবর্তী সময় শ্রী মিহির সেনকে চূড়ান্ত অবমাননার মধ্যে দিয়ে রুগ্ন হতে হতে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। আমাদের বাংলার অন্যতম কৃতি সন্তান। তার জীবনী আমি আনন্দবাজারে 2-3 দিন 4 দিন আগে আমি পড়ছিলাম বারবার। শুধু তাই নয়, তার মৃত্যুর সময় তার স্ত্রী বেলা সেন যখন তার অন্তিম শেষকৃত্য তিনি সম্পন্ন করতে গেছিলেন, তখনও সেখানকার হসপিটাল অথরিটির সঙ্গে তার বিরোধ বাধে। অবশেষে অনেক টানাপোড়েনের পরে যৌথভাবে তার শেষকৃত্য সম্পাদন হয়। উল্লেখযোগ্যভাবে কোনো ভারত সরকারের তরফে বা তৎকালীন রাজ্য সরকারের 1997 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তৎকালীন রাজ্য সরকার বা ভারত সরকারের কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি, রাজ্য স্তরের প্রতিনিধি বা উল্লেখযোগ্য কোনো ক্রীড়া নক্ষত্ররা একজনও উপস্থিত ছিলেন না মিহির সেনকে বাংলা মায়ের তথা ভারত মায়ের অন্যতম কৃতি সন্তানের শ্রদ্ধার্ঘ্য, মানে শেষ বিদায়ের লগ্নে অদ্ভুত আধার এসেছে নেমে। সেই আধার কিন্তু আজও কেমন যেন আমরা দেখতে পাই। রাজনীতির জাঁতা কলে অদ্ভুতভাবে আমরা ভুলে যাই আমাদের নৈতিক কর্তব্য। শেষ শ্রদ্ধা দিতেও আমরা কুণ্ঠা বোধ করি। এক অদ্ভুত আধার নেমে এসেছে আমাদের পৃথিবীতে। মিহির সেনকে তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন কিছু সাহায্য দিয়েছিলেন, কিন্তু সেটিও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ছিল। সেই কারণে মিহির সেনকেও আমরা বলতে পারি তিনিও এক অর্থে শহীদ। যেমন আমরা এক অর্থে শহীদ বলতে পারি মাইলের পর মাইল, শত শত মাইল হাঁটতে হাঁটতে খাদ্যহীন, অন্নহীন, ওষুধহীন অবস্থায় যে পরিযায়ী শ্রমিকরা যারা মারা যাচ্ছে, জামল মকদমের মতো শিশু শ্রমিকরা যারা মারা যাচ্ছে, তারাও কিন্তু শহীদ। সেই শহীদদের প্রতি আমরা কি মূল্যবোধ দেখাতে পারছি? কিশোর কবি সুকান্ত বলেছিলেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আজ আসুন আমরা সবাই মিলে অসংখ্য শিশু শ্রমিক জামল মকদমদের, অসংখ্য শিশুদের উপর উদ্দেশ্যে আমরা বার্তা দিই, সমস্ত শুভ চেতনা সম্পন্ন মানুষ এ শিশুদের এ বিশ্বে বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের যারা আসছে পৃথিবীতে, তাদের প্রতি এই হোক আমাদের অঙ্গীকার। শুধু তাই নয়, আমরা অদ্ভুতভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গান আমার কেমন জানি মনে পড়ছে। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। শ্মশানেরও মন্ত্রে, কুটিলেরও যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল। সত্যি সত্যি সারা ভারত তথা সারা বিশ্ব জুড়ে এই শ্মশানেরও মন্ত্রে, কুটিলেরও যন্ত্রে শত প্রাণ, লাখো প্রাণ, কোটি প্রাণ যাচ্ছে প্রতিদিন। অবাক হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সুরেই বলি, অবাক পৃথিবী অবাক করলে আরো, দিকে দিকে শুধু মৃত্যুরই কারবার। হিসেবের খাতা যতবার নিয়েছে তুলে, দেখি তা রক্তে লেখা, শুধু রক্তে লেখা হিসেবের খাতা। অদ্ভুত
বিপন্নতার ছবি, অদ্ভুত মানবিক স্খলনের ছবি, অদ্ভুত এক আধ্যাত্মিক অন্ধকারের ছবি। অবাক অবাক পৃথিবী, অবাক করলে আরো। আমরা শুধু বারবার আমাদের মনে হয় এই সুন্দর পৃথিবীতে আবার সুন্দর শাশ্বত সনাতনের জয় হোক। আমরা জানো, আমরা অবাক কাণ্ড, আপনারা অবাক হয়ে যাবেন। বিপ্লবী চেতনার মধ্যে আপনারা দেখবেন রোমান্টিকতা সবসময় বিদ্যমান। যেমন দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশ, আপনারা জানেন আমাদের 3 বীর বিপ্লবী, বিনয় বাদল দীনেশ, আমাদের মাস্টারদা সূর্য সেন, অদ্ভুতভাবে তারা সবাই আমাদের ভগৎ সিং, তারা একই রকম বিপ্লবী। ফাঁসির মঞ্চে তারাও জীবনের জয় গান গেয়ে গেছেন। সেই দীনেশ গুপ্ত আলিপুর জেলে যখন ছিলেন তখন মৃত্যুর কয়েকদিন, তার ফাঁসির অর্ডার হয়েছে, মৃত্যুর কয়েকদিন আগে তিনি বারবার সারাক্ষণই রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থে পড়ছিলেন, রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ পড়ছেন। বিপ্লবী চেতনার সঙ্গে রোমান্টিকতা ওতপ্রোতভাবে জড়িত। বিপ্লবী চেতনার সঙ্গে রোমান্টিকতা সম্পূর্ণভাবে একীভূত এবং সম্পূর্ণভাবে একে অন্যের সঙ্গে প্রথিত। বৈপ্লবিক চেতনা শুধুমাত্র রক্তপাত নয়, রক্তপাত মানে বৈপ্লবিক চেতনা নয়। বৈপ্লবিক চেতনা শিকড়ে থাকে রোমান্টিক সুন্দর সবুজ স্বপ্নে মুখর পৃথিবী গড়ার চেতনা। শহীদ ক্ষুদিরাম সেই চেতনারই ধারক ও বাহক। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের বাড়িত বরণ ঘোষ, আমাদের আরেকজন যে আমাদের বিপ্লবী, বীর বিপ্লবী, তিনি আমাদের কাজী নজরুল ইসলাম যখন ধূমকেতু কাব্যগ্রন্থটি রচনা, ধূমকেতু পত্রিকা রচনা করলেন, তৎকালীন সমাজের বুকে বৈপ্লবিক চেতনার জাগরণ ঘটাতে কাজী নজরুল ধূমকেতু পত্রিকা শুরু করলেন। তখন বারিদ বরণ ঘোষ কাজী নজরুলকে বলেছিলেন, সত্যি সত্যি হে কবি, তুমি নজরুল, তুমি সত্যিই এই আমাদের আকাশে ধূমকেতু হয়ে দেখা দিয়েছ। সেই কবি, যে কবি শুনিয়েছিলেন, কারারই লৌহ কপার ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উঠুক বাজি প্রাচীর ভেদি, কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। সব সময় এইটা মনে রাখতে হবে, আমাদের চেতনার মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ চেতনার রঙে আমরা এগিয়ে যাই, কোনো কিছুই আমাদেরকে পিছনে ফেলতে পারে না। আমি যে কথা বলছিলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের যে গান, কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনে, আসলে কি আমাদের ভারত তথা সারা পৃথিবীতে অসংখ্য পুঁজিহীন, অসংখ্য অর্থহীন বিপন্ন বধূদের মৃত্যুর শবদেহ আমরা বারে বারে দেখতে পাই। সারা ভারত তথা অসংখ্য শ্রমিক, কৃষক, মেহনতি বধূদের যেন মৃত্যুর কারখানা হয়ে দেখা দিয়েছে। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, কিন্তু অদ্ভুতভাবে বিপন্ন আমরা, অদ্ভুত এক আধার এসেছে নেমে পৃথিবীতে। তাই আমরা বারবার বলি, সবার উপরে আমরা সুন্দর থেকে সুন্দরতর চেতনার দিকে এগিয়ে যাব। আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি হেথা আর যদি নাই আসে ফিরে, আমার গানের স্বরলিপি লেখা রবে। হয়তো আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম এ কথাই বলে গিয়েছিলেন, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি আর যদি হেথা নাই আসে ফিরে, আমার গানের স্বরলিপি লেখা রবে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের কয়েকটা কথাই মনে পড়ে যায়। শুধু আমরা বারবার বলবো, চেতনার রং দিয়ে আমাদের এই শহীদ দিবসকে আরও বেশি অর্থবহ করে তুলতে হবে। শুধু কথায় নয়, আমাদের অদ্ভুত আধ্যাত্মিক যে স্পিরিচুয়াল সলিডারিটি, সারা তৃতীয় বিশ্বে অসংখ্য মানুষের সঙ্গে ঐকান্তিক একাত্মবোধের মধ্যে দিয়ে আমরা আগামী দিনে নূতন সবুজ সুন্দর পৃথিবী গড়ে তুলব, এই অঙ্গীকার রাখছি। শহীদ ক্ষুদিরামের এই সুন্দর শহীদ ক্ষুদিরামের এই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে আমি তাকে আবার আমাদের জয়নগর ইনস্টিটিউশনের তরফ থেকে আবারও শহীদ ক্ষুদিরামের বার্তা, বৈপ্লবিক চেতনার বার্তা, মানুষ করার বার্তা, সুখী সুন্দর সবুজ পৃথিবী গড়ার বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, বিপ্লব মানেই রক্তপাত, বিপ্লব মানেই অযথা মানুষ মরা ইত্যাদি। তা কিন্তু নয়।
বৈপ্লবিক চেতনায় আমরা স্প্যানিশ রেভলিউশন, রুশ রেভলিউশন, চাইনিজ রেভলিউশন, ভিয়েতনামের বিপ্লব, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আজাদ হিন্দ ফৌজের লড়াই, মানবিক মূল্যবোধের স্বার্থে, বৃহত্তর মানুষের মুক্তির স্বার্থে বৈপ্লবিক চেতনার প্রয়োজন হয়। সুভাষ বোস বলেছিলেন, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। শহীদ ক্ষুদিরাম তার নিজের জীবন বিসর্জন দিয়ে মানুষকে মুক্তির বার্তা দিয়েছিলেন। সেই মুক্তির বার্তা সবুজ সুন্দর স্বপ্ন হয়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক। শহীদ দিবসে এই কটি কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় স্বদেশ রঞ্জন মণ্ডল মহাশয়কে প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের সামনে এই শহীদ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য মাননীয় প্রভাস হালদার মহাশয়। আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুকুমার হালদার মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়, পরিচালনা সমিতির আর এক গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় বাসুদেব নস্কর মহাশয় এবং আমার প্রিয় কলিগ, প্রত্যেককে আমার যথাযথ সম্মান জানিয়ে আজকের শহীদ দিবস উপলক্ষে দু চার কথা বলার প্রয়াস করছি। আজকের 12ই আগস্ট, আপনারা সকলেই শুনেছেন, আমাদের সকলের প্রিয় প্রধান শিক্ষক মহাশয় বলেছেন যে আমাদের প্রোগ্রামটা 11ই আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু জন্মাষ্টমীর ছুটির জন্য এটা করা সম্ভব হয়নি। তাই আমরা আজকের 12ই আগস্ট আমরা এই অনুষ্ঠানটা ব্যবস্থা করেছি। যাই হোক, আমার পূর্বের 3 বক্তা তনুময় দেবনাথ এবং দীনেশ জানা মহাশয়, হ্যালো, এবং আমাদের সকলের প্রিয় প্রধান শিক্ষক মহাশয় সুন্দর ভাষণ দিয়ে আজকের দিনের তাৎপর্যটা সুন্দরভাবে আমাদের বলেছেন। সেখানে আমার বলার জন্য মনে হয় কিছু পড়ে নেই, তবু আমি চেষ্টা করছি আজকের দিনের গুরুত্বটা কি সেটা বলার জন্য। আজকের যে দিন শহীদ দিবস, তার গুরুত্বটা আমাদের জানতে গেলে প্রথমেই যে বীর শহীদ, যে মৃত্যুঞ্জয় বীর, যার জন্যই এই অনুষ্ঠান, তার জীবন কাহিনীটা আমাদের একটু না জানলেই নয়। এই আঙ্গিকে একটু আপনাদের বলি, আপনারা সকলেই প্রায় অবগত আছেন, তবু মনে করে দেওয়ার জন্যই বলছি। ক্ষুদিরাম বোস 3রা ডিসেম্বর 1889 সালে মেদিনীপুর ডিস্ট্রিক্টের কেশপুর পুলিশ স্টেশনের মহাবনী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তাদের কোল আলো করে 4র্থ সন্তান রূপে ক্ষুদিরামের জন্ম হয়। তার আরও 3 দিদি ছিলেন, কিন্তু ভাগ্যের এত নিষ্ঠুর পরিহাস, ক্ষুদিরামের যখন 6 বছর বয়স তখন তার মাতৃবিয়োগ হয়। কথায় বলে, মা হচ্ছে সম্পূর্ণ একটা পৃথিবী। একটা শিশু 6 বছরে দাঁড়িয়ে
মাতৃবিয়োগ হলো, আরও কঠিন পরিণতি নেমে এলো তার জীবনে। ঠিক তার পরের বছর পিতৃহারা হলেন ক্ষুদিরাম বোস। একটা 7 বছরের শিশুর জীবন অন্ধকারে ছেয়ে গেল। কিন্তু কথায় বলে না, যার কেউ নেই তার ভগবান আছে। বড় দিদি অপরূপা দেবী, অপরূপা রয়, তখন 3 মুঠো খুদের বিনিময়ে তাকে কিনে নিলেন। অ্যাকচুয়ালি এটা তখনকার একটা প্রথা ছিল, যদি সেই সময় কেউ অনাথ হয়ে যায় তাকে অন্য কেউ পালন করতে পারবে না, তাকে কিনে নিতে হবে। সেই প্রথা অনুযায়ী দিদি ক্ষুদিরামকে কিনে নিলেন। শুরু হলো তার কঠিন সংগ্রাম, জীবনযাপন। জামাইবাবু অমৃতলাল রায় তাকে নিয়ে চলে গেলেন মেদিনীপুরের হ্যামিল্টন হাই স্কুলে, ভর্তি করে দিলেন। ক্ষুদিরামের তখন 15 বছর বয়স, সালটা 1902। ক্ষুদিরাম বিপ্লবীদের সঙ্গে আত্মিক বন্ধনে জুড়ে পড়লেন। শুরু হলো বিপ্লবী কার্যকলাপের সঙ্গে তারও কার্যকলাপ। তখন তিনি এক লিফলেট বিলি করতে গিয়ে প্রায় ধরাই পড়েছিলেন। একটু আগে আমাদের প্রিয় শিক্ষক তন্ময় দেবনাথ স্যার সেটা বলেছেন। তো যাই হোক, সেই সময় অনুশীলন সমিতির যারা কর্ণধার ছিলেন, হেমচন্দ্র কানুনগো, বারিন ঘোষ, অরবিন্দু ঘোষ, তারা এমন একটা শিশুকে খুঁজছিলেন, এমন একটা লোককে খুঁজছিলেন, সেই সময়ের ম্যাজিস্ট্রেট, অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে পারে। কে এই কিংসফোর্ড? এই কিংসফোর্ড তখনকার সময়ে আলিপুরের জর্জ কোর্টে বিপ্লবীদের বিচার হতো, আর তিনি নির্বিচারে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন। অনুশীলন সমিতির পক্ষ থেকে স্থির করা হলো ওকে মারতে হবে। এই খবর পৌঁছে গেল তৎকালীন ব্রিটিশদের কাছে। ব্রিটিশ সরকার সঙ্গে সঙ্গে কিংসফোর্ডের জীবনহানির আশঙ্কা করে তাকে বদলি করে দিলেন বিহারে। অনুশীলন সমিতির পক্ষ থেকে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে পাঠানো হলো কিংসফোর্ডকে হত্যা করার জন্য। ক্ষুদিরাম বোস তখন ছদ্মনাম নিলেন হরেন সরকারের, প্রফুল্ল চাকি নাম নিলেন দীনেশচন্দ্র রয়। এই দুজনেই তখন বিহারের এক বাড়িতে আশ্রয় নিয়ে ওয়াচ করতে লাগলেন কিংসফোর্ড কখন বেরোয়, তার মুভমেন্ট কীরকম, কখন তাকে অ্যাটাক করতে হবে। তো তারা 3 দিন পর্যবেক্ষণ করে স্থির করলেন যে রাতে এক ক্লাব থেকে কিংসফোর্ড প্রত্যেক দিন বাড়িতে যায়, ওকে ওখানেই খতম করতে হবে। দুজন কিশোর তখন বোমা নিক্ষেপ করলেন এক গাড়িকে, কিংসফোর্ডের গাড়ি ভেবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে কিংসফোর্ড ছিলেন না, সেখানে ওর পরিবর্তে ছিলেন কেনেডি পরিবার। কেনেডি পরিবারের মারা গেলেন 2 সদস্য। পুলিশ ছাড়া পড়ে গেল, বোমা বিস্ফোরণের চারিদিকে ধরপাকড় শুরু হলো। দুজন কৃষক পলাতে শুরু করলো। মুজফ্ফরপুর স্টেশনে প্রফুল্ল চাকি ধরা পড়ে নিজের রিভলভার দিয়ে জীবন আত্মোৎসর্গ করলেন, আর ক্ষুদিরাম বোস ধরা পড়ে গেল। 1908 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির অর্ডার হলো। এই 11ই আগস্টকে শহীদ দিবসের তকমা দেওয়া হলো। এখন আমার প্রশ্ন হলো, ভারত স্বাধীনের অনেক বিপ্লবী মারা গেছেন। ভগৎ সিং, ফাঁসি হয়েছে, বারিন ঘোষ ফাঁসি হয়েছেন, এরকম অনেক স্বনামধন্য বিপ্লবী তাদের ফাঁসি হয়েছে। কিন্তু কেন ক্ষুদিরামের এই ফাঁসির ডেটটাকে শহীদ দিবস করা হলো? একটা 18 বছরের কৃষক, যে কিশোর জীবনটা কি মূল্যবান, সেই মূল্যবান জীবনটা সহজে যেটা কাটিয়ে দিতে পারত, জীবনের রূপ রস গন্ধ যেটাকে নিতে পারত, কিন্তু সেই বয়সে সেই কিশোর দেশ মাতৃকাকে মুক্ত করার জন্যে নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। এহেন প্রয়াস
অন্য কোনো বিপ্লবীদের মধ্যে হয়তো দেখা যায়নি। হ্যাঁ, প্রত্যেকেই করেছে, দেশ স্বাধীনের জন্য জীবন উৎসর্গ করেছে, কিন্তু এই রকম একটা বয়সে জীবনকে অবলীলায় বিসর্জন দেওয়া সহজ কাজ নয়। আজকের আমরা যারা তরুণ, আমাদের হয়তো বললে আমরা উৎসর্গ করতে পারবো না। এই রকম একটা দামাল ছেলে, মৃত্যুঞ্জয় বীর, তারই মৃত্যুর দিনটাকে শহীদ দিবস করে ভারত সরকার। কিন্তু আজকের আমার প্রশ্ন হলো, এই যে শহীদ দিবস আমরা আড়ম্বরের সঙ্গে পালন করছি, কিন্তু কেন, কি কারণে করছি? আমরা শুধু পালন করে বাড়িতে চলে গেলাম, মালা দিলাম, তাতে কি হলো? প্রকৃতপক্ষে এই যে বীর বিপ্লবী, তার জীবন আত্মোৎসর্গ করে তিনি চেয়েছিলেন দেশ স্বাধীন করতে, এমন একটা দেশ যেখানে সহমর্মিতা থাকবে, মানুষের পাশে থাকবে, যেখানে মানুষ অনাহারে মারা যাবে না, যেখানে কিশোর দুমুঠো খেতে পারবে না, এই রকম নয়, সকলের জীবন সচ্ছলভাবে চলবে। আমাদের দেশ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিয়ে চলবে। কিন্তু আজকে দেখা যায়, আজকে সমাজ বদলেছে, মানুষের মধ্যে মানবতার যে ধর্ম সেটা হারিয়ে গেছে, মূল্যবোধ হারিয়ে গেছে। অগণিত কৃষক মারা যায়, খেতে পায় না, শিশুর পেটে দুটো পুষ্টিকর খাদ্য যায় না। এহেন দিনে আজ শহীদ হ্যালো হ্যালো আজকের আমরা দেখি সমাজের অধঃপতন। এখানেই শহীদদের জীবনে উৎসর্গের সার্থকতা। তারা যে দেশ চেয়েছিলেন, যে সমাজ চেয়েছিলেন, সেই সমাজ গড়ে উঠুক, এই আশা নিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। সমিতির সদস্য মাননীয় প্রভাস হালদার মহাশয়ের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী মাননীয়া রীতারানী সরকার মহাশয়কে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যালয়ের প্রবীণ সদস্য, আমাদের সকলের খুব কাছের প্রিয় মাননীয় মধুসূদন রায় মহাশয়কে আজকের দিনের তাৎপর্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি, আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি, মাননীয় প্রধান শিক্ষক ও সম্পাদক মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষাকর্মী বন্ধুগণ, আমি আজ গতকাল 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন, আমি সেই ক্ষুদিরাম সম্পর্কে আমার কিছু লিখিত বক্তব্য আমি এনেছি। সেই লিখিত বক্তব্যটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। এগারোই আগস্ট দিনটি একদিকে গভীর শোক ও বেদনার অশ্রুজলে সিক্ত, অন্যদিকে মহান আত্মদানের গৌরবে গৌরবান্বিত। মহান বিপ্লবী ক্ষুদিরামের শহীদ বরণের স্মৃতি বিজড়িত এই দিবস। যে সময়ে ক্ষুদিরামের ফাঁসি হয়, সেই সময় দেশে স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবোধের উন্মেষ সেভাবে ঘটেনি। ক্ষুদিরামের আত্মবলিদানের কিছুদিন পরে এদেশের যুবকদের দেশের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিল। ক্ষুদিরামের আত্মত্যাগ দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। ভারতবর্ষের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে একদিকে গভীর বেদনা ও শোক প্রবাহ, অন্যদিকে প্রবল প্রতিবাদের ঝড় উঠেছিল। দেশের সর্বত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধ্বনিত হয়েছিল তীব্র ঘৃণা। ফাঁসির দিন ঘরে ঘরে ছিল রন্ধন এবং চোখের জল। ক্ষুদিরাম বসু
1889 সালে 3রা ডিসেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সির অধীন মেদিনীপুর জেলার, বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অধীন মৌবনী অর্থাৎ হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ত্রিলক্ষনাথ বসু, মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী, বড়দিদির নাম অপরূপা দেবী। বড়দিদির পরপর 3 সন্তান মারা যাওয়ার পর 3 মুঠো খুদের বিনিময়ে ক্ষুদিরামকে তার মায়ের কাছ থেকে কিনে নেন, সেই কারণে তার নাম হয় ক্ষুদিরাম। 5 বৎসর বয়সে পিতামাতাকে হারানোর পর অপরূপা দেবীর কাছ থেকে তিনি বড় হয়ে ওঠেন এবং প্রথমে তমলুক হ্যামিল্টন স্কুল এবং পরবর্তীকালে তিনি মেদিনীপুর শহরে কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভ করেন। বিদ্যালয়ের পড়াকালীন তিনি বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত হন। ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লবে অনুপ্রাণিত হন এবং বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগদান করেন। এরপর এক বোমা মামলার দায়ে প্রথম 3 বছর কারাদণ্ড হয়। 1908 সালে 30 এপ্রিল বিহারের মুজফ্ফরপুরে জেলা শাসক ডগলাস কিংফোর্ডকে মারতে গিয়ে ভুলক্রমে 2 জন ব্রিটিশ নাগরিক প্রিঙ্গেল কেনেডি এবং তার মাকে হত্যা করেন। এই হত্যার মামলা শুরু হয় 1908 সালে 21 মে। বিচারক মিস্টার কর্নরফ ও বিচারক নাথুনী প্রসাদ রায় ও বিচারক জানকী প্রসাদ রায় তার ফাঁসির আদেশ দেন। 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়। তখন তার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। তার ফাঁসির কার্যকর হয় আলিপুর প্রেসিডেন্সি জেলে সকাল 6টায়। কাজী নজরুল ইসলাম ক্ষুদিরামকে নিয়ে কবিতা লিখেছেন, অনেক গানও তখন রচনা হয়েছিল, যেমন একবার বিদায় দে মা ঘুরে আসি। বিপ্লবী হেমচন্দ্র কানুনগ ক্ষুদিরাম সম্পর্কে লিখেছেন যে ক্ষুদিরামের সহজ প্রবৃত্তি ছিল প্রাণনাশের সম্ভাবনাকে তুচ্ছ করে দুঃসাধ্য কাজ করার। তার স্বভাব নেশার মতো অত্যন্ত প্রবল ছিল, সৎ সাহস ছিল, আর ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র অনুভূতি। সেই অনুভূতির ব্যথা, সেই অনুভূতি বৃথা আস্ফলন ছিল না। অসহ্য দুঃখ কষ্টে বিপদ আপদে এমনকি মৃত্যুবরণ করে প্রতিকারের অসম্ভব জেনেও শুধু সেই অনুভূতির জ্বালাকে নিবারণের জন্য নিজ হাতে প্রতিবিধানের ঐকান্তিক প্রবৃত্তি ও সৎ সাহস ছিল ক্ষুদিরামের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ আজকে ক্ষুদিরামকে নমস্কার ও বিপ্লবী শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অন্যতম সদস্য মাননীয় মানস হালদার মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অজয় পাল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, মঞ্চে উপবিষ্ট আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সুকুমার হালদার মহাশয়, আমাদের পরিচালন কমিটির সভাপতি এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মহাশয় শ্রী ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে আমার প্রণাম এবং সবাইকে আমরা জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের একটা নতুন দিন, যেখানে আমরা আজকে স্মরণীয় হয়ে রাখবো বা আমরা শহীদ দিবস আমরা আজকে পালন করছি। শহীদ দিবস যেটি গতকালই অর্থাৎ 11ই আগস্ট 2020-তে আমরা স্মরণ করে আসার কথা ছিল, কিন্তু কার্যত গতকাল ছুটি ছিল জন্মাষ্টমীর জন্য। আজকের 12ই আগস্ট আমরা সেই অনুষ্ঠানেই মঞ্চেই আমরা দাঁড়িয়ে আজ শপথ নিচ্ছি নতুন ভারতবর্ষ তথা আমাদের জীবনের জয়গান গেয়ে আমরা কয়েকটি কথা আমরা জানাবো আপনাদের কাছে। আমার কাছে শ্রী ক্ষুদিরাম বসু একজন ব্যক্তি যিনি এই জীবনের জয়গান গেয়ে এবং হাসতে হাসতে আমাদের স্বাধীনতা লাভের যে প্রথম প্রয়াসের মধ্যে অন্যতম তিনি ব্যক্তি। মূলত ক্ষুদিরাম বসু ছিলেন এমন একজন ব্যক্তি যার মানসিক যে চিন্তা চেতনা বোধ এবং তার থেকে বড় কথা তার যে জীবনের যে ঝুঁকি এবং জীবনে আত্মত্যাগ, সেটা খুব কম মানুষের মধ্যে ছিলেন।
এবং আমরা মনে করি যে তার যে আত্মত্যাগ আজ বহু মানুষের মধ্যেও কিন্তু সেটা আমরা লক্ষ্য রাখতে পারি। বিশেষত আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত কিন্তু অনেক ব্যক্তি, বিশেষত যারা বর্ডারে থাকেন, তারা এখনও পর্যন্ত তারা নিজের দেশের জন্য তারা প্রাণ দিয়ে আসছে। তো এই আত্মত্যাগ আমরা কিন্তু কোনোদিন ভুলিনি এবং ভুলব না। আশা রাখি যে ভবিষ্যতে এই যে আত্মত্যাগ আমাদের জীবনে অনেক গতি এনে দেবে, যার জন্য আমাদের এই ভারতবর্ষ তথা আমাদের প্রত্যেকটি বাঙালি তথা ভারতবর্ষীদের মধ্যে কিন্তু অনেক কিছুই মানসিক তথা চিন্তা চেতনাবোধ অনেক নিয়ে আসবে। আমি সেই এখনও বলি যে আমাদের মধ্যে যদি বিবেক জাগ্রত হয়, আমাদের মধ্যে যদি বিবেক তথা দেশপ্রেম তথা ভালোবাসা এবং মানুষের প্রতি মানুষের মধ্যে যে যদি ভালোবাসা জন্মায়, তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর একটা দেশ গড়তে পারবো। আজ আমরা সমবেত হয়েছি সেই নতুন দেশ তথা ভারতবর্ষ গড়ার একটা মহান প্রয়াস বা কর্মযজ্ঞে। আমার কাছে ক্ষুদিরাম বসু তিনি ছিলেন একজন বিপ্লবী তথা আত্মত্যাগী তথা স্বাধীনতা সংগ্রামী, যার যে জীবন চেতনা, যার যে আত্মত্যাগ আমাদের কাছে অনেক কিছু নিয়ে এসেছেন, এবং তার জন্যই আজকের আমাদের এই আলোচনা তথা সুন্দর একটা সভা তথা অনুষ্ঠান, যেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। এবং আগামী দিনে এই আলোচনা তথা অনুষ্ঠান এবং তার যে চিন্তা চেতনাবোধ আত্মত্যাগ আমাদের জীবনে অনেক আরও সুন্দর মুহূর্ত নিয়ে আসবে আশা রাখি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর প্রয়াসটির জন্য, যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি, এবং সুন্দর একটা মুহূর্ত। আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি যে আজ অর্থাৎ গতকাল যে দিনটি ছিল, আজকে সেই অনুষ্ঠান কিন্তু আমরা আজকে মনে করছি যেন আজকেরই 11ই আগস্ট। সবথেকে বড় কথা, বিপ্লবী যে মঞ্চে দাঁড়িয়ে আজ একটা সুন্দর মুহূর্ত, যেটা আমরা ভারতবাসী হিসেবে কিন্তু আমাদেরকে আমাদের অনেক উঁচুতে নিয়ে আসে, আমাদের চিন্তা চেতনা বিবেক মানবতা বোধ। আর এর জন্যই হয়তো আমরা অনেকটাই এগিয়ে সবার মধ্যে থেকেও আমরা কিন্তু আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারি, তার জন্যই সুন্দর প্রচেষ্টা। ধন্যবাদ, এইটুকুই বক্তব্য। ধন্যবাদ। অজয় পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। এখন সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মৈত্রী বৈদ্য মহাশয়া। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ? সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তি
বুদ্ধির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। দুঃখ দৈন সবনাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, করো সজ্জা। পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে। কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে। শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে। পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে। কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। ভারত শ্মশান কর পুণ্য, পুন কোকিল কুজিত কুঞ্জে। দেশ হিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেমলি গুঞ্জে। দূরিত করি পাপ পুঞ্জে, তপ তুঞ্জে। পুন বিমল ভারত কর পুণ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে। কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। সুন্দর দুখানি সঙ্গীত পরিবেশন করলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া মৈত্রী বৈদ্য মহাশয়া, তাকে ধন্যবাদ জানাই। এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মাননীয় ডক্টর মানস চট্টোপাধ্যায়ের মহাশয়ের নিজস্ব সৃজনশীল লেখনী আমাদের সামনে উপস্থাপন করবেন। দাঁড়িয়ে যে কথাটি অত্যন্ত প্রাসঙ্গিক, এই শহীদ মঞ্চে দাঁড়িয়ে সেই কথাটাই বলছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ভীষণভাবে স্বাস্থ্য সচেতন এবং স্বাস্থ্যর গুরুত্ব এবং জীবনের সঙ্গে তার মেলবন্ধন এর গুরুত্ব তিনি ভীষণভাবে উপলব্ধি করেছিলেন। গুটি বসন্ত, কলেরা, টাইফয়েড প্রভৃতি মহামারীর সঙ্গে তিনি বারংবার যুদ্ধ করেছিলেন তার নিজের জীবনেও। 1921-এ শান্তিনিকেতনে যখন ম্যালেরিয়া মহামারী সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন প্রান্তে, সেই শান্তিনিকেতনের পরিমণ্ডলে দাঁড়িয়েও রবীন্দ্রনাথ
দেশীয় চিকিৎসক এবং বিদেশি চিকিৎসকদের সঙ্গে এক সম্পূর্ণ সরকারি উদ্যোগের বাইরে গিয়েও তিনি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে, নিজস্ব উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলেছিলেন এবং দুস্থ ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তার এই সচেতন প্রয়াস সমগ্র বাংলা তথা ভারতে একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। তাই রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথের চেতনায় স্বাস্থ্য সচেতনতা, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু জীবনের প্রতিধ্বনি, জীবনের অনুরণন, জীবন স্বাস্থ্যের অনুরণন, সুন্দর স্বাস্থ্য সুন্দর জীবনের প্রতিধ্বনি। তাই স্বাস্থ্য সচেতনতা আজকের দিনে বড়ই প্রাসঙ্গিক। শহীদ দিবসের এই মঞ্চ থেকে তাই বিশ্বকবির যে বাণী, যে আদর্শ আমাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন, সেই স্বাস্থ্য সচেতনতা আমাদের একান্তভাবে কাম্য আমাদের পক্ষে। কারণ এই করোনা প্রাদুর্ভাবের সময়, করোনা মহামারী সম্বলিত এই অদ্ভুত এক সংকটকালে আমাদের শুধুমাত্র সরকারি উদ্যোগের দিকে চেয়ে না থেকে শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ, গোষ্ঠী, সমস্ত ডাক্তার, নার্স সবাইকে মিলে ব্যক্তিগত উদ্যোগ এবং সমষ্টিগত উদ্যোগে এই মহামারী বা সমস্ত দুস্থ মানুষের সাহায্যে আমাদের এগিয়ে আসতে হবে। সেটাই কিন্তু জীবনের জয়গান। যে জীবনের জয়গান শহীদ ক্ষুদিরাম বসু তার স্বাধীনতা সংগ্রামের জন্যে আত্মবলিদানের মঞ্চে তিনি ব্যক্ত করেছিলেন। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। মৃত্যুর মঞ্চে জীবনের জয়গান গাওয়া শহীদ অবশ্যই আমাদের বার্তা দিয়েছিলেন স্বাস্থ্য সচেতন হতে, মানবিক ও সামাজিক বোধ, সামাজিক মূল্যবোধকে আরও উন্নত থেকে উন্নততর দিশায় এগিয়ে নিয়ে যেতে। আয় রে আয়, লগন বয়ে যায়, পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গীরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। যখন চারিদিকে পুঁজিবাদ, ফ্যাসিবাদের বর্গীরা হাঁকছে, মেঘ গুরুগুর করে চাঁদের সীমানায়, তখন সমস্ত তৃতীয় বিশ্বের মেহনতি মানুষ, দুস্থ মানুষ, সমস্ত শ্রমিক মানুষ, কৃষক মানুষ, দলিত মানুষ একসঙ্গে হাতে হাত রেখে একসঙ্গে তাদের লড়াই করতে হবে। পারুল বন হয়ে শহীদ ক্ষুদিরাম বসু তাদের চম্পা ভাইদের ডাকছেন, যে চম্পা ভাইরা সারা ভারত তথা সারা বিশ্বের কোণে কোণে লুকিয়ে আছে। সেই জীবনের জয়গান গাওয়ার সময় এটি। এইবার আমি এই কথাগুলি একান্তই প্রাসঙ্গিক ছিল আমি বলে এবার আমি ছোট্ট দুটি কবিতা আবৃত্তি করব, অতি ছোট্ট কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সদ্যরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। সদ্যরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি সেসব কিচ্ছুটি হতে চায়নি। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আর একটি ছোট্ট কবিতা, কবি সুভাষ মুখোপাধ্যায়, অতি ছোট্ট কবিতা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে। আজকের দিনে ভীষণভাবে যা প্রাসঙ্গিক। কবিতাটি আমি পাঠ করলেই আপনারা বুঝতে পারবেন। একাকারে সুভাষ মুখোপাধ্যায়। এসো এই ঝর্ণার সামনে, নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। এসো এই ঝর্ণার সামনে, নত জানু হয়ে আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করছেন। দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করছেন। শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। ধন্যবাদ। এবার আমি আর দীর্ঘায়িত করব না। ছোট্ট আমার একটি আর্টিকেল, যা আমি একটি বাংলা অত্যন্ত খ্যাতনামা একটি সংবাদপত্রে, এখান থেকে ঠিক 2 মাস 7 দিন বা 8 দিন বা 2 মাস 10 দিন আগে আমি অত্যন্ত নামকরা একটি সংবাদপত্রে তাদের সঙ্গে কথা বলেই আমি আমার এই আর্টিকেলটা পাঠিয়েছিলাম। জানি না কোনো অজানা কারণে তা পাবলিশ হয়নি। আমি সেই আর্টিকেলটাই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, কিছুটা এডিট করে। একদিকে করোনা, অন্যদিকে অনাহার। রাষ্ট্র চন্দ্রায়ন আর রাফালের মাঝে মুক্তির বার্তা দিচ্ছে জাতিকে। এটি আমার আর্টিকেলের হেডিং। একদিকে করোনা, অন্যদিকে অনাহার। রাষ্ট্র চন্দ্রায়ন আর রাফালের মাঝে মুক্তির বার্তা দিচ্ছে জাতিকে। সাব হেডিং, রাষ্ট্র যখন সন্ত্রাসের হাতিয়ার, শ্রমিক মৃত্যুর নেপথ্য কারিগর। রাষ্ট্র যখন সন্ত্রাসের হাতিয়ার, শ্রমিক মৃত্যুর নেপথ্য কারিগর। হেমৌর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতার লাইনগুলি যেন হঠাৎ মনের কোণে উঁকি মারছিল ভারত আকাশে ঘনিয়ে ওঠা কালো মেঘের জমাট আঁধার দেখে। কেন জানি না বারবার মনে হচ্ছিল হত দরিদ্র শীর্ণকায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিলের দীর্ঘশ্বাস আমার প্রিয় ভারত মায়ের জাতিসত্তার টুটি চেপে ধরছে। কারণ এই প্রিয় মাতৃভূমি তাদের জন্মক্ষণে তাদের কাছে অঙ্গীকারবদ্ধ ছিল অন্ন, বস্ত্র, আশ্রয় প্রদানের। হ্যাঁ, ঠিক তাই। গত 25শে মার্চ থেকে যখন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হলো, তখন দলিত সমাজের মধ্যে থেকে উঠে আসা 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী বেমালুম ভুলে গেলেন 12 থেকে 14 কোটি পরিযায়ী শ্রমিকদের কথা। কিভাবে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হঠাৎ ঘোষণা করা এই দেশব্যাপী লকডাউনের মাঝে নিজ নিজ রাজ্যে, নিজ নিজ গ্রামে শহরে ফিরবে, কিভাবে তারা হঠাৎ আশ্রয়, কাজ, মজুরি সব কিছু হারিয়ে ন্যূনতম গ্রাসাচ্ছাদন করবে, কিভাবে তারা ঘর পরিজন থেকে বহু দূরে এই সর্বগ্রাসী করোনাগ্রাসের থাবা থেকে বাঁচবে, কিভাবে তারা মালিক শ্রেণীর নির্লজ্জ দানবিক শোষণের মাঝে নিজেদের বকেয়া টাকা আদায় করবে, কিভাবে ন্যূনতম ছাদের আশ্রয় থেকে তাদের গায়ের জোরে তাড়িয়ে দেওয়া আটকাবে। ভুলে গেলেন সে কথাও। নেই অর্থ, নেই খাবার, নেই ন্যূনতম রাষ্ট্রীয় সহানুভূতি। অথচ ভারতের ভাগ্যাকাশে উদয় হয়েছিলেন রেল স্টেশনে, চায়ের দোকানে হকারি করে জীবন সংগ্রামে জয়ী সর্বহারা দলিত শ্রেণীর প্রতিনিধি নরেন্দ্র দামোদর মোদী, যিনি রাষ্ট্রসংঘে ভাষণের মাঝে বা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন সহ সমগ্র বিভিন্ন রাষ্ট্র নেতাদের সামনে ভাষণে বারংবারই নিজের অতীতকে সবাইকে স্মরণ করিয়ে দিয়ে সারা ভারতবাসী তথা বিশ্ববাসীকে বার্তা দিতে চেয়েছিলেন যে তিনি কখনো অসহায় শ্রমজীবী মানুষদের আত্মত্যাগ ও শ্রমদানের মহান ভূমিকাকে বিস্মৃত হবেন না। কারণ তিনি তো মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক বলে নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন। সত্যিই তো তিনি আমাদেরই লোক। তা না হলে 12 বছরের শিশু শ্রমিক জামল মকদমের সকরুণ মৃত্যু হতো না। মৃত্যু হতো না শয়ে শয়ে মাইল পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া শ্রমিকদের ট্রেনের চাকার তলায়। কারণ ওদের টাকা নেই ওদের হয়ে গলা ফাটানোর জন্যে মিডিয়া যথেষ্ট তৎপর নয়, যতটা তৎপর হেলিকপ্টারে ডাক্তার নার্সদের উপর ফুল ছড়ানোর দৃশ্য জনসমক্ষে আনার ব্যাপারে। একটু মানবিক অনুভূতি, একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এটুকু ন্যূনতম দাবি কি ওই হতভাগ্য শ্রমিকরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করে না? বলাই বাহুল্য, আজকে যেভাবে গরু ছাগলের মতন ট্রেন বোঝাই করে পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, করোনা সংক্রমণের সকল নিয়ম নীতি অগ্রাহ্য করে, তা প্রমাণ করে এই ভারত নামক রাষ্ট্র শুধুই এই প্রয়াস এত দেরিতে করেছে ভারতের প্রায় 100 কোটি দলিত শ্রমিক মানুষের সমর্থন হারানোর নিদারুণ ভয়ে। তাই তো সর্বহারা মানুষগুলির নিকট ট্রেন ভাড়া দাবি করেও পিছিয়ে যায় এই রাষ্ট্রের ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। স্টেশনে ছুটে যায় তাদের বন্ধু হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার নির্লজ্জ প্রয়াস নিয়ে। অথচ অনায়াসেই মার্চের শেষ সপ্তাহে সকল শ্রমিককে নিরাপদে সুস্থভাবে ফিরিয়ে আনা যেত নিজ নিজ রাজ্যে। ভোট ব্যাংক সর্বস্ব বর্তমানের এই ভারত রাষ্ট্র তাই 20,000 কোটি টাকা খরচ করে রাজধানীর বিউটিফিকেশনে ব্যস্ত থাকে। এই ক্রান্তিকালেও তারা ব্যস্ত থাকে তাবলিগি জামায়াতের ধর্মীয় সমাবেশকে হাতিয়ার করে হিন্দু মুসলমান বিভাজনের মাধ্যমে ভোট লুটের চিরাচরিত কায়দায়। এমনকি তারা ব্যস্ত থাকে সম্প্রতি তাবলিগি জামাতের সমাবেশের সঙ্গে এনপিআর ন্যাশনাল সিটিজেনশিপ বিরোধী আন্দোলনকে সমন্বিত করে তার মধ্যে বিদেশি যোগাযোগের প্রমাণের চেষ্টার মাধ্যমে নিজেদের হিন্দু ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার মরিয়া প্রয়াসে।
হয় ভারত ও ভাগ্য বিধাতা প্রধানমন্ত্রী, হয়তো আপনার রাফাল যুদ্ধ বিমান আকাশে উঠবে, হয়তোবা চন্দ্রায়ন মিশনও আগামী দিনে সফল হবে। কিন্তু এই কোটি কোটি অনাহারগ্রস্ত শ্রমিকদের ব্যথায় ভেজা কান্না আপনি কোথায় লুকাবেন? আপনার সেনাপতি যোগী আদিত্যনাথ অথবা অন্যরা 8 ঘন্টা শ্রম দিবসকে 12 ঘন্টার করার প্রয়াসী তারা শ্রমিকদের বাস থেকে নামিয়ে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত। কারণ আপনার রাষ্ট্রে যেখানে প্রাণ বাঁচাতে শত শত মাইল হাঁটতে হাঁটতে অন্তঃসত্ত্বা মা প্রসব বেদনায় লুটিয়ে পড়ে রাস্তার মাঝেই প্রাণ হারায়, যেখানে শ্রমিক স্পেশাল ট্রেনের বর্বরচিত স্পেশাল ব্যবস্থা, খাবার নেই, জল নেই, ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নেই, তার জাঁতাকলে অসংখ্য শ্রমিক প্রাণ হারায়, সেখানে দাঁড়িয়ে আপনি সত্যি আবারও বলুন, আমি তোমাদেরই লোক। হে ভারত সম্রাট, আপনি তো মোহন ভাগবতের প্রিয় শিষ্য নন কেবল, আপনি তো অসংখ্য শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের তিল তিল শ্রমের বিনিময়ে দাঁড়িয়ে থাকা ভারত মায়ের মাননীয় প্রধানমন্ত্রী। তাই আপনার থালা বাজানো বা মোমবাতি জ্বালানো প্রয়াসের মধ্যে কেমন যেন ভণ্ডামি ইচ্ছা, কেমন যেন সব ভারত আকাশে ঘনিয়ে ওঠা কোটি কোটি শ্রমিক কৃষকের হাহাকারের দীর্ঘশ্বাসকে থালা বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে ঢাকা দেবার সচেতন অপচেষ্টা বলেই মনে হচ্ছে আমাদের। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃত পরীক্ষা সেখানেই যেখানে সে কতটা সফলভাবে তার সহায়হীন সম্বলহীন মানুষদের রক্ষা করতে পেরেছে তার উপরে। কি প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের এই স্বাধীনতায়, যে স্বাধীন ভারতে শুধুমাত্র রাষ্ট্রীয় উদাসীনতা ও অবজ্ঞায় বলি হতে হয় হাজার হাজার সাধারণ মানুষকে? হ্যাঁ, হে মহান ভারত সম্রাট, আপনি অবশ্য আমাদের প্রিয় মাতৃভূমির রাষ্ট্রীয় সম্পদকেও কোটিপতিদের নিকট বিক্রি করে দিচ্ছেন। কয়লা, বিমান পরিবহন, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি প্রভৃতি সর্বাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মূলধনকে আপনি দেশের কোনো বিরোধী দলকে বিন্দুমাত্র প্রতিবাদের সুযোগ না দিয়ে বিক্রি করে দিচ্ছেন। করোনা সন্ত্রস্ত ভারতের অর্থনীতিকে বাঁচানোর যথার্থ উপায় হিসেবে তুলে ধরে জবাব নেই আপনার প্রিয় প্রধানমন্ত্রীজি। হয়তো খুব শীঘ্রই আবার বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপের ঢঙই ভারত ভূমি হয়ে উঠবে মার্কিন কলোনি হিসাবে হাউডি মোদির সুরভিত সঙ্গীতের মাঝে। আই রিপিট, হয়তো খুব শীঘ্রই আবার বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপের ঢঙই ভারত ভূমি হয়ে উঠবে মার্কিন কলোনি হিসাবে হাউডি মোদির সুরভিত সঙ্গীতের মাঝেই। কে না জানেন মির জাফরকে এভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করেছিল, যেভাবে মিখাইল গর্বাচভকে ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নকে গুঁড়িয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী ধনতান্ত্রিক পুঁজিবাদী সমাজ। হ্যাঁ, আপনিও হয়তো প্রতিদানে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হবেন, কেননা আপনি সত্যি সত্যিই এই ভারত ভূমিতে শান্তি, শ্মশানের শান্তি এনেছেন। যে শান্তি অতীতে 1917 প্লেগ মহামারী, 1943 মন্বন্তর বা বিধ্বংসী ঘূর্ণিঝড় বা প্লাবনের মাঝেও অন্য কোনো রাষ্ট্রনেতা কখনো আনতে পারেননি। জবাব নেই আপনার প্রিয় প্রধানমন্ত্রীজি, জবাব নেই আপনার। 135 কোটিরও বেশি ভারতবাসী ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে এক মন এক প্রাণ হয়ে সীমান্ত পারে চীনা আগ্রাসনকে, চীনা রক্তচক্ষুকে রুখে দিতে সমর্থ। হ্যাঁ, ভীষণভাবে সমর্থ, কারণ ভারত আত্মার গভীরে নিহিত রয়েছে এক মহান জাতির ত্যাগের শক্তি। অসংখ্য জামল মকদমরা একসঙ্গে দাঁড়িয়ে রুখে দিতে প্রস্তুত চীনা আগ্রাসনকে। কিন্তু যে স্বাধীনতা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আপনি বলি দিচ্ছেন, অসংখ্য মানুষকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপন্নতার দিকে আপনি ঠেলে দিচ্ছেন, সেই বিপন্ন মানুষের সকরুণ কান্নার মাঝে হারিয়ে যাওয়া ভারতের চিরকালীন আধ্যাত্মিক ঐক্য আমাদের সামনে নিয়ে আসছে এক অশনি সংকেত। সাবধান! এই মুহূর্তে ভারতে করোনায় মৃতের পরিমাণ প্রায় 8,000 ছুঁই। আমি লিখেছিলাম 2 মাস 7 দিন প্রায় আগে। এখন আপনারা জানেন করোনায় মৃতের সংখ্যা প্রায় 50,000-এর কাছাকাছি ভারতবর্ষে। যত বেশি টেস্টের ব্যবস্থা হবে হয়তো সংখ্যাটা তত দ্রুত হারে বাড়তে থাকবে, কিন্তু পর্যাপ্ত টেস্ট না করে মৃত্যু মিছিলকে ছোট করে দেখানোর চেষ্টা নিতান্তই মূঢ়তা। কারণ লকডাউন পরবর্তী ধাপে
আমাদের এই অর্থনৈতিকভাবে ও শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা দেশে করোনা সংক্রমণ হয়তো 2 থেকে 3 মাসেই লক্ষ্য ছাড়িয়ে কোটিতে পৌঁছে যাবে, তারপর দাবানলের মতন তা বাড়তে পারে। তাই এই মুহূর্তে প্রয়োজন রাষ্ট্রের এমন ব্যবহার যাতে সকল ধর্ম, বর্ণ, জাতি, জনজাতির মানুষ নিজেদের এক অভিন্ন ভারতীয় জাতিসত্তার অঙ্গ হিসাবে ভাবতে পারে। তার যেন মনে না হয় যারা প্লেন চড়ে বিদেশ থেকে এদেশে এসেছেন তারা কোনোভাবেই করোনার বাহক নয়, কারণ তারা তো রাষ্ট্রের মদতপুষ্ট চিরাচরিত ধনিক শ্রেণী, যাদের জীবনের মূল্য রাষ্ট্রের নিকট অনেক বেশি। আর সে কারণেই বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত প্লেনের ব্যবস্থা করে লকডাউনের মাঝেই তাদের ফিরিয়ে আনার সুবন্দোবস্ত করেছে আমাদের এই রাষ্ট্র। বা তাদের যেন মনে না হয় গুজরাটের তীর্থযাত্রীদের স্পেশাল বাসের ব্যবস্থা করে সে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়, কিন্তু তাদের মরতে হয় জল, খাবার, ওষুধ কোনো কিছু না পেয়ে, মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে, ধুঁকতে ধুঁকতে ক্লান্ত হয়ে, না খেতে পেয়ে। আমরা নিদারুণ ব্যথা নিয়ে দেখি যে এই করোনা সন্ত্রাসের মাঝে মুসলিম জনগোষ্ঠীকে করোনা বাহক হিসাবে তুলে ধরে যেভাবে তাদের জনবিচ্ছিন্ন করা হচ্ছে ও ভারত মাতার শত্রু হিসাবে তুলে ধরার সচেতন প্রয়াস করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, তাতে রাষ্ট্রের নিদারুণ দায়হীনতা বা সকলের রক্ষক না হয়ে কারো কারো ভক্ষক হিসাবে উঠে আসা এক নির্লজ্জ দায়িত্বজ্ঞানহীন প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। বর্ডার সিনেমার সেই মুসলিম সৈনিকরা এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাঝে হারিয়ে যাচ্ছে। হে প্রধানমন্ত্রীজি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের মহান সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকরজির কান্না? যদি এখনো আপনার কর্ণকুহরে তা না পৌঁছায় তাহলে ভারত মাতার জন্যে হয়তো অপেক্ষা করছে এক সকরুণ পরিণতি, যেখানে দাঁড়িয়ে মৃত্যু মিছিলের মাঝে বিপন্ন ভারত প্রস্তুত থাকবে না আপনার রাফালের গর্জন শুনতে বা চন্দ্রায়নের স্মরণ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বিশ্বকবির কবিতা দিয়ে শুরু করেছিলাম, শেষ করব চিরবিদ্রোহী কবি কাজী নজরুলের সেই গান দিয়ে, সেই কবিতা দিয়ে, যেখানে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তরুণ সমাজকে গর্জে উঠতে বলেছিলেন। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিচান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। সত্য সত্যই রাগে ফুঁসতে থাকা কোটি কোটি শ্রমিক, কৃষক, ভুকা মানুষের গর্জন হয়তো ভেঙে ফেলবে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকলকে। তখন স্বপ্নের এই ফেরিওয়ালারা ভারত ভূমিতে শতাব্দীর লজ্জা হয়ে রয়ে যাবে। থামবেই করোনা, মানুষ রুখে দেবে উম্পুনে নিসর্গের দপদপানিকে। মন মে হ্যায় বিশ্বাস, আমরা করব জয় নিশ্চয়। তাই সব কিছুর মাঝে সত্য শুধু এই সব শ্রমজীবী মানুষের চিরন্তন শাশ্বত কর্মধারা। বিশ্বকবির কবিতা দিয়েই শেষ করি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। ডক্টর B.R. আম্বেদকর, তুমি কি কেবলই ছবি পটে লেখা? তুমি কি আজ বিস্মৃত অতীত চেয়ে দেখো আর কাঁদো সংবিধানের অকাল মৃত্যু দেখে? এতই কি সহজ তোমার প্রাণপাত করা পরিশ্রম শেষ করে দেয়া? ঘুরে দাঁড়াবো আমরা 135 কোটিরও বেশি ভারতবাসী, টেনে নামিয়ে আনবো পথের ধুলায় ওই স্বপ্নের ফেরিওয়ালাদের, ওই উলঙ্গ রাজাদের। ধন্যবাদ। শচীনদা আছে? শচীনদা আছে? আমি আমাদের বিদ্যালয়ে খুব সংক্ষেপে আমি প্রধান শিক্ষক সম্পাদক হিসেবে অনুরোধ করছি মাননীয় শচীন দে 1 মিনিট 2 মিনিট শহীদ ক্ষুদিরাম বসুর সম্পর্কে 2-4টি কথা বলুন। শহীদ ক্ষুদিরামের শহীদ দিবস। এই ক্ষুদিরামের শহীদ দিবসে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় মাননীয় সম্পাদক ও প্রধান শিক্ষক ডক্টর মানস চট্টোপাধ্যায়। মঞ্চে উপস্থিত আছেন কার্যকরী কমিটির সভাপতি মাননীয় শ্রী সুকুমার হালদার এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার সমস্ত অশিক্ষক কর্মচারীরা এবং সমস্ত অভিভাবক অভিভাবিকেরা। আজ 11ই আগস্ট এইরকম একটা বাঙালি বীর সন্তান ক্ষুদিরাম সেই জীবনকে তুচ্ছ করে সে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মনিয়োগ করেছিল এবং
ছোটোবেলা থেকে সমস্ত স্বাধীনতা সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই জন্য তিনি অনেক কিছু অপেক্ষা করে শেষ পর্যন্ত ব্রিটিশরা তাকে ফাঁসি হুকুম দেন এবং সেই 11ই আগস্ট সেই ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা আলোচনা করি। আজও সেই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সকলকে ধন্যবাদ দিয়ে আমি এই ক্ষুদ্রতম বক্তব্য সমাপ্ত করলাম। শচীনদাকে তার মূল্যবান মতামতের জন্য, বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। এখন আমাদের সামনে শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করবেন আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক মাননীয় স্বদেশ রঞ্জন মণ্ডল মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মহাশয়, মাননীয় সভাপতি মহাশয় ও উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু চার কথা বলছি। 11ই আগস্ট 1908 আলিপুর সেন্ট্রাল জেল ফাঁসি হয় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর। আজ 12ই আগস্ট 2020 বীর মুক্তিসেনানী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবসটি শহীদ দিবস হিসাবে আমরা পালন করছি। 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম। পিতা তৈলক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ক্ষুদিরাম মাত্র 18 বছর বয়সে ভারত মাতার পুণ্যবেদী তলে নিজের অমূল্য জীবন উৎসর্গ করলেন এমনই এক 11ই আগস্টে। ক্ষুদিরামের বয়স যখন 5 তখন তিনি তার মাকে হারান। 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন বড় দিদি অপরূপা দেবী তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন স্কুলে ভর্তি করে দেন। শুরু হলো তার শিক্ষা জীবন। মাত্র 15 বছর বয়সে অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন এবং ভারতে ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তার হন। 16 বছর বয়সে ক্ষুদিরাম থানার কাছে বোমা মজুত করতে থাকেন এবং সরকারি আধিকারিকদের আক্রমণের লক্ষ্য স্থির করেন। 1902 খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্রের সহকারী। অল্প কিছু সময়ের মধ্যে ক্ষুদিরাম সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। 1907 খ্রিস্টাব্দ বারিন্দি কুমার ঘোষের তার সহযোগী হেমচন্দ্র কানুনগোকে প্যারিসে নির্বাসনে থাকা একজন রাশিয়ান নিকোলাস সানফ্রান্সিসকোর কাছ থেকে বোমা তৈরির কায়দা শেখার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। অনুশীলন সমিতি কিংসপোর্টকে হত্যা করার প্রচেষ্টা জারি রেখেছিল। 2 সদস্যের একটা পরিদর্শক দল মুজফ্ফরপুর সফর করে, যাতে যুক্ত ছিলেন প্রফুল্ল চাকি আর একটি নতুন ছেলে যার নাম ছিল ক্ষুদিরাম বসু। 1908 13ই এপ্রিল মুজফ্ফরপুর বিহার রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুঁড়ে 3 জনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয়। 21শে মে 1908 বিচারে ক্ষুদিরামের মৃত্যুদণ্ড শোনানো হয়। 1908 11ই আগস্ট ভারত মাতার পুণ্যবেদিতলে নিজের অমূল্য জীবন উৎসর্গ করলেন শহীদ ক্ষুদিরাম। আজ 112 বছর পর আমরা তাকে স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে। আজ তিনি আমাদের কাছে চিরভাস্বর, চির অমর। নমস্কার। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় স্বদেশ রঞ্জন মণ্ডল মহাশয়কে ধন্যবাদ। মূল্যবান বক্তব্য আমাদের সামনে তিনি রাখলেন। এখন আমাদের এই বিদ্যালয়ের যে
অনুষ্ঠান শহীদ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি। শেষ করব, শুধু একটা দুটি কথা বলি। জাস্ট 3-4 দিন আগে আনন্দবাজার পত্রিকায় শ্রী কৌশিক সেনের একটি আর্টিকেল আমি পড়েছি, সবাই হয়তো পড়েছেন। সেই আর্টিকেলে, নিবন্ধে তিনি চমৎকারভাবে দেখিয়েছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাঝে কিভাবে বিপন্ন হয়ে পড়ে শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি মানুষের সুরক্ষা এবং কিভাবে তছনছ হয়ে যায় তার বাঁচার ন্যূনতম অধিকার। সেই একই লেখায় লেখক আরও দেখিয়েছেন সুন্দরভাবে, তার জলছবি এঁকেছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস বলি দেয় অসংখ্য নিরন্ন মানুষকে, কিভাবে রাষ্ট্র আমাদের সমস্ত অধিকারকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে আমাদেরকে নিতান্তই অসহায় করে তোলে। ঠিক সেইখানে তিনি একটি ছোট্ট কথা বলেছেন। অস্ট্রিয়ান কবি, মহিলা কবি ইঙ্গেবোরগ বাকম্যানের ম্যানিলা উপন্যাসের তিনি রেফারেন্স দিয়েছেন। অস্ট্রিয়ান মহিলা কবি ইঙ্গেবোরগ বাকম্যানের ম্যানিলা উপন্যাসের তিনি রেফারেন্স দিয়েছেন, যেখানে ইঙ্গেবোরগ বাকম্যান বলেছেন, মানুষ মরে না, আমরা মরি না, মানুষকে রাষ্ট্র বা পৈশাচিক দানবিক শক্তি নানা কৌশলে নানাভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আবার আই রিপিট, যেখানে অস্ট্রিয়ান মহিলা কবি ইঙ্গেবোরগ বাকম্যান তার ম্যানিলা উপন্যাসে বলেছেন, মানুষ মরে না, রাষ্ট্র নানা কায়দায় নানা পন্থায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় অনিবার্যভাবে। যখনই সে প্রতিবাদ করতে চায়, হয় টুঁটি টিপে তাকে মারে, নতুবা এই পুঁজিবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র সারা বিশ্বের কোণে, বিশ্বে যা ছড়িয়ে পড়েছে যাদের দপদপানি, হয় প্রতিবাদী মানুষকে, বিবেকবান মানুষকে তারা টুঁটি, শ্বাসরোধকারী টুঁটি চেপে হত্যা করে, নতুবা আরও হিংস্র পথে তারা তাদেরকে হত্যা করে। তাই আজকের এই শহীদ ক্ষুদিরামের শহীদ দিবসে দাঁড়িয়ে আমরা অবশ্যই, আমি উল্লেখ করছি, তুলে ধরলাম ইঙ্গেবোরগ বাকম্যান অস্ট্রিয়ান মহিলা কবি ম্যানিলা উপন্যাসের রেফারেন্স, যেটা আনন্দবাজার পত্রিকায় কৌশিক সেন অত্যন্ত সুন্দরভাবে যার জলছবি দেখেছেন, এবং যেখানে তিনি বলেছেন ব্যক্তি মানুষ কখনো প্রতিবাদ সে করা উচিত তার, এবং সে প্রতিবাদ করুক আরও সম্মিলিতভাবে। কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের। আমাদের প্রয়োজন সমাজের যা সত্য, যা অন্ধকার তাকে অন্ধকার হিসাবে চেনা, যা সত্য তাকে সত্য হিসাবে চেনা, অন্ধকার ও সত্যকে চিনে নিয়ে সত্যকে গ্রহণ করা এবং অন্ধকারের বুক ছেড়ে আলোর নিশানা তোলা। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের পথে আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে। ঠিক এখানেই থামছি, এবার আমার কৃতজ্ঞতা স্বীকারের পালা। আবার অবশ্যই শহীদ ক্ষুদিরামের এই শহীদ দিবসে আজকে আমরা পালন করছি, তার প্রতি আবারও আমার অন্তরের হার্দিক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অনুষ্ঠানের কনক্লুশন টানছি। শুধু এইটুকু বলছি, আমাদের মঞ্চে এখন উপস্থিত আছেন আমাদের পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী সুকুমার হালদার মহাশয়, অবশ্যই তার প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের ম্যানেজিং কমিটির অন্যান্য যারা সদস্য যারা উপস্থিত ছিলেন, যেমন শ্রী বাসুদেব নস্কর মহাশয়, শ্রী পূর্ণেন্দু জাটুয়া মহাশয়, শ্রী প্রভাস হালদার মহাশয়, একাডেমিক কাউন্সিলের সদস্য শ্রী মানস হালদার মহাশয়, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শ্রী তনুময় দেবনাথ মহাশয়। অবশ্যই আমি কৃতজ্ঞ আমাদের মৈত্রী বৈদ্য, সে অত্যন্ত সুন্দরভাবে আমার অনুরোধে একটা গানের জায়গায় 6টি গান গেয়েছে এবং অত্যন্ত প্রাসঙ্গিক সুন্দর গান সে উপস্থাপন করেছে। আমি কৃতজ্ঞ তার কাছেও। আমি কৃতজ্ঞ আমাদের যারা টেকনিশিয়ান, যারা উপস্থিত
যে সুশান্ত হালদার মহাশয় এবং চ্যাম্পিয়ন রঘু বৈদ্য, তাদের সম্মিলিত প্রয়াসেই আমরা বিশ্বের কোণে কোণে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানটিকে ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য পৌঁছে দিতে পারছি। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। অবশ্যই আমি কৃতজ্ঞ সুরজিৎ চক্রবর্তী, শ্রী সুরজিৎ চক্রবর্তী মহাশয় আমাদের শিক্ষক, শ্রী স্বদেশ মণ্ডল, শ্রী অজয় পাল, শ্রীমতী রীতারানী সরকার মণ্ডল, প্রবীণতম স্টাফ আমাদের শ্রী মধুসূদন রয় মহাশয়, তিনি সুন্দরভাবে তার বক্তব্য পেশ করেছেন, শ্রী সুভাষ দাস, শ্রী প্রবীর প্রামাণিক, সারাক্ষণই সে তত্ত্বাবধান করে যাচ্ছে, তার অবদান ভোলার নয়। অবশ্যই আমাদের এখানে আছেন, আজকে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি। আমি কনক্লুশন দেওয়ার আগে ওনাকে বলবো যে আমাদের এই জয়নগর প্রাইমারি সেকশানের প্রাথমিক সেকশানের আমাদের শিক্ষক শ্রী শঙ্কর ঘোষ মহাশয়, তাকে অনুরোধ করছি তিনি এসে এখানে পুষ্প নিয়ে ক্ষুদিরাম বসুর এতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করুন। এবং আমরা অবশ্যই শচীন দে মহাশয় এবং আরও যারা উপস্থিত আছে, যদি কারোর নাম সংযুক্তা বৈদ্য আমাদের পার্ট টাইমার, সবাইকে আমাদের দীনেশ চানা, প্রভাস হালদার, সোমনাথ মণ্ডল মহাশয় যারা আজকে উপস্থিত, যেসব শিক্ষকরা আজকে উপস্থিত, পূর্ণেন্দু জাটুয়া, সবাই যারা উপস্থিত ছিলেন, কলিমুল্লাহ হালদার, সেও অনেক নিজের পারিবারিক, মেফতাউল আলম, তারা পারিবারিক অনেক সংকটকে পিছনে ফেলেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলিমুল্লাহ হালদার এনসিসি ডিপার্টমেন্টের দায়িত্ব যার উপর আছে, এবং মেফতাউল আলম, সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং অবশ্যই যারা আজকের এই অনুষ্ঠানের দিনে দাঁড়িয়েও তারা স্কুলের যে অন্যান্য প্রশাসনিক কাজ, যারা ভীষণ প্রবীর কুমার বৈদ্য সহ আমাদের ওখানে যারা মানে অত্যন্ত কাজগুলো, সূক্ষ্ম কাজগুলো যারা ধৈর্য সহকারে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যারা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং জয়নগর মজিলপুরের শুভবুদ্ধি সম্পন্ন আপামর জনসাধারণকে এই শহীদ ক্ষুদিরামের শহীদ দিবসের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠানে আমার তরফ থেকে, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে পুনরায় তাদের বৈপ্লবিক চেতনা, প্রগতিশীল আদর্শ এবং জীবনবোধ ও মানবিক মূল্যবোধের প্রতি তাদের মানবিক মূল্যবোধের জন্য তাদেরকে অসীম ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ক্ষুদিরাম বোস অমর রহে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। শহীদ ক্ষুদিরাম বসু অমর রহে। তিনি যতদিন সভ্যতা থাকবে, আমাদের ভারতীয় চেতনা থাকবে, শহীদ ক্ষুদিরাম বসু ততদিনই আমাদের সকলের অন্তরে চির বাগ্ময় প্রতিবাদী বৈপ্লবিক সত্তা হিসাবে জেগে থাকবেন। যে বৈপ্লবিক অনুরণন আকাশে বাতাসে, মাঠে প্রান্তরে, প্রত্যেকটা গাছের আন্দোলনের মধ্যে, গাছের নড়াচড়ার মধ্যে তার বহিঃপ্রকাশ হবে, পাখির কলতানের মধ্যে। সেই শহীদ ক্ষুদিরাম বসু অমর থাকবেন। শহীদ ক্ষুদিরাম বসু অমর থাকুন, এই কামনা করে তার বৈপ্লবিক আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।